শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৬০ বছরের অপেক্ষার পর হচ্ছে পদ্মা ব্যারেজ, একনেকে ৩৪,৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন। যুদ্ধ আক্রান্ত পৃথিবীর শেষ আশা বেইজিংয়ে দুই পরাশক্তির সম্মেলন। চীনের সঙ্গে আলোচনা করতে বেইজিংয়ের পথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধাক্রান্ত অঞ্চলগুলো থেকে একের পর এক ফেরত আসছে বাংলাদেশিদের লাশ, এরপরেও বসে নেই পাচার চক্র। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দীর্ঘ ৬ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প। বুধবার ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির প্রথম ধাপের জন্য ৩৪,৪৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে এটি বাস্তবায়িত হবে। ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের মৃত প্রায় নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং লবণাক্ততা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের মতে এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবে। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরেই প্রকল্পটি অনুমোদন পেল। এদিন পদ্মা ব্যারেজ সহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে একনেক। এই প্রকল্পের মূল অংশ হল পদ্মা ব্যারেজ, যা ২.১ কিলোমিটার দীর্ঘ হবে। সংশ্লিষ্ট অবকাঠামো হিসেবে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস, ২টি ফিশ পাস ও নেভিগেশন লক। এছাড়া গড়াই অফটেক, চন্দনা অফটেক ও হিসনা অফটেক অবকাঠামো নির্মাণের কথা রয়েছে প্রকল্পে। একই সঙ্গে ১১৩ মেগাওয়াটের জল বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও দেখানো হয়েছে। এর মধ্যে মূল ব্যারাজ থেকে ৭৬.৪ মেগাওয়াট এবং গড়াই অফটেক থেকে ৩৬.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কথা বলা হয়েছে। প্রকল্পের আওতায় গড়াই মধুমতি নদীতে ১৩৫.৬০ কিলোমিটার ড্রেজিং এবং হিসনা নদী ব্যবস্থাপনায় ২৪৬.৪৬ কিলোমিটার পুনঃ খনন কাজ করা হবে। এছাড়া ১৮০ কিলোমিটার এফ্লাক্স বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। চীনে অতি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে বেইজিংয়ের পথে রওনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্বের নজর এখন এই পরাশক্তি সম্মেলনের দিকে, আর দুই দেশের সামনে সুযোগ তাদের বাণিজ্য দূরত্ব কমিয়ে আনা এবং এক স্থিতিশীল বিশ্বের রূপরেখা তৈরি করা। খুব স্বাভাবিকভাবে এই বৈঠকে উঠে আসার কথা প্রযুক্তি, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ এবং তাইওয়ান। তবে সবকিছু ম্লান হয়ে যাচ্ছে চলমান ইরান সংঘাতের সামনে। ২০১৭ সালের পর এটি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। তবে আগের সম্মেলনের সঙ্গে বর্তমান সম্মেলনের বিস্তর ফারাক রয়েছে। ট্রাম্প এবং শি জিনপিং হঠাৎ বদলে যাওয়া ভূরাজনীতির দুপ্রান্তে বসে আছেন। বিশেষত ইরান চীনের খুব ঘনিষ্ঠ মিত্র, তাই যুদ্ধ বন্ধের চলমান আলোচনার মধ্যেই ট্রাম্পের এই সফর বিশেষ গুরুত্বের দাবি রাখে। চীনও এই সময়ের মধ্যে বদলে গেছে। ট্রাম্পের কথিত বাণিজ্য যুদ্ধ শুরুর পর নিজেকে পুরোপুরি বদলে নিয়েছে বেইজিং। বদলেছে বাণিজ্যের ধরন। এখন তারা উচ্চ প্রযুক্তির রপ্তানিকারক। ট্রাম্প এমন এক প্রতিপক্ষের মুখোমুখি বসতে চলেছেন যিনি তার একাধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছেন। আর শি এমন একজনের সামনে বসতে চলেছেন যিনি মার্কিন বিদেশ নীতি পুরো দুমড়ে মুচড়ে ফেলেছেন এবং মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে এটি তার শেষ মেয়াদ। ট্রাম্প নিশ্চয়ই এই সফর নিয়ে উত্তেজনা অনুভব করছেন। তার দৃষ্টিতে সম্ভবত এই সফর টেম্পল অফ হেভেন দেখা এবং ফরবিডেন সিটিতে রাষ্ট্রীয় নৈশভোজের সুযোগ। কিন্তু পৃথিবীর কাছে এটি শেষ সুযোগ বিশ্ব পরিস্থিতিকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করা। দুই পক্ষ কেমন আচরণ করে তার উপর নির্ভর করছে প্রতিষ্ঠিত আর উঠতি পরাশক্তির সম্পর্ক কেমন হবে। গত বছর দক্ষিণ কোরিয়ায় এক ঐতিহাসিক বৈঠক ট্রাম্প আর শি জিনপিং এর সম্পর্কে উত্তেজনা কমিয়ে আনতে সাহায্য করেছে। তবে ট্রাম্প চান না তার এই সফরে ইরান প্রসঙ্গ উঠুক। তবে বিশ্লেষকদের ধারণা চাইলেও এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া সম্ভব না। যুদ্ধ তৃতীয় মাসে প্রবেশ করেছে, এখনও স্থায়ী শান্তির কোনো আলামত চোখে পড়ছে না। আর এই যুদ্ধ যে ভয়াবহ জ্বালানি সমস্যার জন্ম দিয়েছে তার অন্যতম ভিকটিম চীন। এখন পুরো বিশ্বের আশা পৃথিবীর এই দুই বৃহত্তম অর্থনীতি যখন মুখোমুখি হবে তখন তাদের মাথায় থাকবে বিশ্ব কি ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে। এই দুই পক্ষের সংযম সে সমস্যা খানিকটা হলেও কমিয়ে আনতে পারবে।
বিশ্বের দুই প্রান্তে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম মূল্য দিতে হচ্ছে ভাগ্য অন্বেষণে যাওয়া নিরীহ বাংলাদেশি শ্রমিকদের। মধ্যপ্রাচ্যের লেবাননে ইসরায়েলি বিমান হামলা এবং ইউরোপের রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে প্রাণ হারাচ্ছেন একের পর এক প্রবাসী। একদিকে যখন বিমান বিধ্বংসী ড্রোন আর গোলার আঘাতে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, অন্যদিকে তখন দেশের এক শ্রেণীর অসাধু ও লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সি ও মানব পাচারকারী চক্র এই চরম যুদ্ধাবস্থার মধ্যেও উচ্চ বেতনের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এ পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি তরুণের প্রাণ গেছে। গত 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় 2 জন বাংলাদেশি নিহত হন। একই হামলায় নরসিংদীর লিমন দত্ত নামের এক বাংলাদেশি যুবক তার পা হারিয়ে বর্তমানে হাসপাতালের শয্যায় ছটফট করছেন। 12 মেতেও আরেক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, যুদ্ধাবস্থার মধ্যেও এক শ্রেণীর দালাল ও ট্রাভেল এজেন্সি অত্যন্ত সুসংগঠিত উপায়ে বাংলাদেশ থেকে লোক পাঠাচ্ছে। রাশিয়ার ক্ষেত্রে এই জালিয়াতি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভুক্তভোগী পরিবার ও গোয়েন্দা সূত্রে জানা যায়, চক্রগুলো প্রথমে রাশিয়ায় বিভিন্ন মেকানিক্যাল ও ওয়েল্ডিং এর কাজে 2 থেকে 3 লাখ টাকা বেতনের ভুয়া বিজ্ঞাপন দেয়। এরপর 5 থেকে 15 লাখ টাকা হাতিয়ে নিয়ে এসব তরুণকে রাশিয়ায় পাঠায়। সেখানে পৌঁছানো মাত্রই তাদের পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক সামরিক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে মাত্র 1 মাসের প্রশিক্ষণ শেষে ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজি না হলে তাদের উপর চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়া বা মধ্যপ্রাচ্যগামী ভ্রমণ ভিসার যাত্রীদের ওপর বিশেষ নজরদারি বাড়িয়েছে। তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধু নজরদারি নয়, বৈধ লাইসেন্স ছাড়া যারা যুদ্ধ কবলিত দেশে মানুষ পাঠাচ্ছে সেই সব রিক্রুটিং এজেন্সি ও দালালের বিরুদ্ধে অবিলম্বে মানব পাচার প্রতিরোধ আইনে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশে প্রথা হলো সরকার পরিবর্তনের সঙ্গে পাঠ্যক্রম পরিবর্তন হওয়া। এর খেসারত দিতে হয় শিশু কিশোরদের। এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের অবসায়ন কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 12 মে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে সেগুলো হলো FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার 93% থেকে প্রায় 100% পৌঁছেছে। দীর্ঘদিন ধরে ঋণের অর্থ আদায় করতে না পারায় প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতেও ব্যর্থ হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়ে বাফুফে অনেক দূর এগিয়ে গেছে। ওয়েলসের সাবেক কোচ কোলম্যানকে নিয়ে আলোচনা হচ্ছিল বেশি। এরকম আলোচনার মাঝে হঠাৎ গায়ানা জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ টমাস ডুলি, যিনি বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন। তাই 2-4 মিলিয়ে এই পদত্যাগ ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি বাংলাদেশকে গন্তব্য করেছেন ডুলি? আগামী 15 মে বাফুফের নতুন কোচের নাম ঘোষণা করার কথা রয়েছে। ঠিক 3 দিন আগে 12 মে ডুলির পদত্যাগ করার বিষয়টি অবাক করার মতোই। অথচ 9 মাস গায়ানার দায়িত্বে থেকে অপরাজিত রেকর্ড রয়েছে তার। 65 বছর বয়সী ডুলি খেলোয়াড় হিসেবে যেমন বুন্দেস লিগা ও উয়েফা কাপ জয়ী, কোচ হিসেবেও তার প্রোফাইল বেশ ভারী। ছিলেন জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া এবং প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করানোর অভিজ্ঞতা তাকে বাফুফের তালিকার শীর্ষে রাখার বড় কারণ হতে পারে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।